অভূতপূর্ব আওয়ামী লীগের ফিরে আসা আমাদের দেখিয়ে দিলেন তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা, যারা এই প্রমাণ করলেন যে এই বাংলাদেশ কখনো মুক্তিযুদ্ধ বিরোধীদের দখলে যাবে না। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এক দারুণ রাজনৈতিক, আমি এটা কি বলবো, রাজনৈতিক যে পদক্ষেপ সেটা দেখলাম। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ বোধহয় সবকিছু গুলিয়ে ফেলেছে, কিন্তু না, আমরা দেখলাম আওয়ামী লীগ কোনো সহিংস কর্মকাণ্ড বা কোনো কর্মসূচি না দিয়ে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল, ঢাকা লকডাউন। অর্থাৎ মাঠে কোনো কর্মী থাকার দরকার নেই, নীরব থেকে এত সুন্দরভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করা যায় সেটা আওয়ামী লীগ দেখিয়ে দিল, এবং সারা বাংলাদেশ, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশ স্তম্ভিত হয়ে গেল। এবং ইউনূসের ভিত কিভাবে কেঁপেছে তা আপনারা দেখেছেন। আমাদের সেই লাহোরের ট্রেনটা ঘুরে আবার ঢাকার দিকে ফিরে আসছে। আর আপনি যেটা শুরুতেই বলেছেন, যেটা আওয়ামী লীগের একটা চমৎকার প্রোগ্রাম, আমি তাদের ধন্যবাদ দিতে চাই আমার পক্ষ থেকে, আপনার দর্শকদের, আপনার চ্যানেলের পক্ষ থেকে, যারা এই প্ল্যানটা করেছেন। আওয়ামী লীগের এই 90 সালের পরে, 1990 সালের পরে একটা সাকসেসফুল প্রোগ্রাম আমি দেখলাম, শতভাগ সাকসেসফুল। আর এখানে হ্যাঁ, আওয়ামী লীগ সাকসেসফুল, এবং যারা এই প্ল্যানটা করেছেন লকডাউন ঠিক 13 তারিখেই, কবে আনলাকি বাট লাকি ফর সাম 1 and 3 13, তো এটা আওয়ামী লীগের জন্য লাকি নাম্বার হয়ে গেছে। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য 13 লাকি নাম্বার হয়ে গেছে, 13 আমারও লাকি নাম্বার আগে থেকেই। যাই হোক, তো যেটা বলছিলাম যে যারা এটা প্ল্যান করেছেন তাদের এই লকডাউন শব্দটা, এই প্রোগ্রামটা এবং এই আজকের 13 তারিখে একেবারেই যেহেতু সাকসেসফুল এবং সঠিক সময়ে সঠিক কাজটাই তারা করেছেন। যারা এই প্ল্যানটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যে সমস্ত আওয়ামী লীগের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির এক নেতা বলেছে যে আজকে নাকি এআই দিয়ে ছবি বানিয়ে আওয়ামী লীগ লকডাউন করতেছে, মাঠে তো নেই। আরে বাবা, কমন সেন্স থাকতে হবে। লকডাউনে কেন মাঠে থাকবে? লকডাউন মানে তো লকডাউন, ঘরে থাকবে না, ঘরে থাকবে, বাইরে কেউ থাকবে না, গরু ছাগলও থাকবে না। বরং 2-4 জন যারা বেরিয়েছে, আমি বলছি তারা ভুলে ভুলে বেরিয়ে গেছে। এখন কিন্তু মানুষ আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে এখনো সৃষ্টি হয়নি, সেটা আমরাই সঠিকতা প্রমাণ করেছি। এখন শুনেন, শেখ হাসিনা, আপনি যেটা বললেন, শুধু আপনার না তো, যারা অনেকেই তখন শেখ হাসিনাকে গালি দিত, আমার কাছে ফোন করে, আমার জামালপুরের লোক ফোন করে, ময়মনসিংহের লোক ফোন করে, আমার শ্বশুরবাড়ির কাজীপুরের লোক ফোন করে, যাত্রাবাড়ির লোক ফোন করে, বিভিন্ন জায়গা থেকে ফোন করে, যারা এতদিন ফোন করতো, যারা আওয়ামী লীগের পক্ষে, তৃণমূল, এখন দেখি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, ছাত্রলীগের বিরুদ্ধে ছিল, তারাই ফোন করে বলে কি, স্যার আপনি ঠিক বলছেন, আপনি ঠিক আছেন, আমরা বলছিলাম। আমরা কি বলছিলাম? আপনারা কারা? বলে যে আমরা তখন আওয়ামী লীগের বিরোধিতা করছি। আমি বললাম যে এখন কেন বিরোধিতা করেন না? কয় না না না, কয় বদমাইশদের জন্য শেখ হাসিনা হইল সঠিক, তিনি বরং ছাড় দিছেন, এদের ছাড় দিছেন, আর উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল। এই যে মানুষের রিটার্ন চলে আসা, এটার কিন্তু প্রমাণ আমরা দেখতে পেলাম আজকে। আপনি খেয়াল করেন, যেখানে 5 তারিখে মনে হয়েছিল যে আগামী 5 তারিখের দিকে যাচ্ছি, শেখ ফরিদ একটা জিনিস বলবো, আমরা গতকালকে দেখছিলাম যে প্রয়াত ডক্টর জাফরুল্লাহ, তার স্ত্রী বা সঙ্গিনী, তিনি নারী অধিকার নিয়ে অনেক কাজ করেছেন, সেই শিরিন হক, তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি এই শেখ হাসিনা সরকারের পতন দেখে যেতে চাই, তবে শেখ হাসিনার গায়ে কেউ স্পর্শ করার আগে আমার বুকের ওপর দিয়ে হেঁটে যেতে হবে। এটার মানে কি? জাফরুল্লাহ কেন বললেন এই কথাটি, বুঝতে পারছেন? এটা আসলে তিনি হয়তো আগেও, মানে এটা এই যে এখানে একটা বক্তব্য, এটা একটা প্রকৃত রাজনীতিবিদের বক্তব্য, একজন মেধাবী মানুষের বক্তব্য। অর্থাৎ আমি আপনার মতের বিরুদ্ধে থাকতে পারি, কিন্তু আপনার শারীরিক আঘাত হবে এটা তো আমি চাইতে পারি না। শেখ হাসিনা তো শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধের প্রতীক। আপনি যাই বলেন না কেন, বঙ্গবন্ধুর কন্যা, আপনি তার গায়ে হাত দেওয়া মানেটাকে আপনি খেয়াল করেন যে আপনি দেখেছেন যে নাতির বয়সী তারা তার বিভিন্ন ড্রেস নিয়ে তারা কিভাবে সেই গণভবনে কথা বলেছে, হাত দিয়ে দেখিয়েছে। এটা কমন সেন্স থাকলে এটা কেউ করতে পারে না। তাদের রাগটা কিন্তু শেখ হাসিনা না, তাদের রাগটা কিন্তু ব্যক্তি শেখ হাসিনা না, তাদের রাগটা কিন্তু আওয়ামী লীগ না, তাদের রাগটা মুক্তিযুদ্ধের উপরে। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই যে একটু আগে আপনি দেখালেন যে ভাঙতেছে, একটু আগে দেখাইলেন, ওই ছেলেকে কিন্তু প্রশ্ন করছে, তুমি কি জানো এরা কারা? সাংবাদিকের উত্তরে কি বলছে দেখছেন? বলছে আমি তা তো জানি না, শেখ হাসিনার বোধহয় কাছের লোক হবে। কত বড় বেকুব এরা, মানে বুঝতে পারছেন তো যে আসল উদ্দেশ্য এদের পরিকল্পিত হয়ে পাঠানো হয়েছে
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের সকল স্মারক ধ্বংস করার জন্য। কিন্তু না, 13 তারিখ আজকে আনলাকি বাট লাকি ফর সাম। আমি শুনেছি পুলিশ এখন আর আওয়ামী লীগের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করছে না সেভাবে, আর মানে জামাত শিবিরের রাজাকারদের যাদের রিক্রুট করছে পুলিশে সেগুলো ছাড়া। আর আর আওয়ামী লীগের ব্যাপারে মানে এই পুলিশের যে এখন যে ভূমিকা, এটা অব্যাহত থাকলে আপনি পুলিশের ভূমিকাটাকে কি বলবেন, এবং তাদের উপরে যে হত্যা হয়েছে সেই হত্যার ব্যাপারে পুলিশ কি ভূমিকা সামনে নেবে? তাদেরকে কি এতে খুব আহত করছে না? তাহলে আমি পুলিশ বলি, হত্যা নিয়ে বলেন যে 3P, PQ, প্রস্টিটিউট, পলিটিশিয়ান অ্যান্ড পুলিশ, তারা কখনো কোনো জিনিস সহজে ভুলে না, এটা মনে রাখবেন। আবারও বলতেছি, 3P, পুলিশ, প্রস্টিটিউট এবং পলিটিশিয়ান, এরা কখনো কোনো কাজ সহজে ভুলে না। পুলিশ তো ভুলেই না, এরা তার প্রতিপক্ষের চেহারা ভুলে না। আপনি 20 বছর পরে যে পোশাকেই থাকেন, আপনাকে দেখে অন্তত বলবে কোথায় যেন আপনাকে দেখেছি, এভাবে হলো বলবেই, তারা ভুলে না। প্রস্টিটিউটও তাই, পলিটিশিয়ানও তাই। 30 বছর পরে, আমি 25 বছর, প্রায় 23 বছর পরে একজন পলিটিশিয়ানের সামনে গিয়েছিলাম, আমার চেহারা সুরত সব বদলে গিয়েছিল। তিনি আমাকে বলতেছেন আপনাকে কোথায় যেন দেখেছি। আমি বললাম যে, ক্লু দিলাম তাকে একটু, বলে এই যে আপনার নাম ফরিদ। আমি বললাম আমাকে তুমি করে বলেন, বুঝতে পারছেন তো, এই হলো পলিটিশিয়ান। তো তেমনি এই পুলিশও কোনোদিন ভুলবে না, পুলিশ ভুলতে পারে না। আমাদের সরিষাবাড়িতে একজন পুলিশ ছিলেন, আমি তখন সিলেটে চাকরি করতাম, আমার নামে কেস করেছিল, মানে কেস মানে ওই প্রতিষ্ঠানের নামে কেস। আমাকে সে দেখে বলে এই সরাসরি তুই করে বলছে, আমি তাকে চিনি নাই। সে বলছে এই তোর বাড়ি জামালপুর না? আমি তো ভাবছি আমাকে গালাগালি করবে, এই তোর নাম এই না, তোর বাবার নাম এই না? আমি চমকে গেলাম, বললাম হ্যাঁ। এই প্রায় এদিকে, মানে চিন্তা করতে, মানে প্রায় 25 বছর পরে, মানে আমরা তখন কলেজে সবাই পড়ি, তখন তিনি আমাদের এলাকাতে ট্রান্সফার হয়ে গিয়েছিলেন। তাহলে 25 বছর পরে তিনি মনে রেখেছিলেন, 20 বছর পরে। এগুলো ভাবতে হবে, পুলিশ সহজে কাউকে ভুলে না। আওয়ামী লীগের কর্মীরা যখন মাঠে নামবে, এদের কিছুই দরকার নাই। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ যেই দিন মিছিল করবে, এগুলো তো লোকাল মিছিল, ঝটিকা মিছিল হয় নাই। এই যে 13 তারিখে যে ঘটনা ঘটে গেল, আওয়ামী লীগ তার এসিড টেস্টে সে পাশ করেছে একেবারে 100তে 100। সুতরাং এরপরে যে ভূমিকা আওয়ামী লীগ নিবে, আওয়ামী লীগ যেদিন মাঠে নামবে, দেখবেন এরা তার আগেই পালিয়ে যাবে। সত্যি সত্যি আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ সত্যি যেদিন মাঠে নামবে, আপনি দেখবেন কোনো প্রশাসন কাজ করবে না, সচিবালয় চুপ থাকবে, পুলিশ তো কিছু বলবেই না, সেনাবাহিনীও ব্যারাক থেকে বের হবে না। আর ইউনুস গ্যাং এরা বিমানবন্দরে যাবে পালাইতে, কিন্তু পাবলিক তাদের আটকে ফেলবে। নিশ্চিত থাকেন, পেটে পাড়াতে গু বাইর করার জন্য রেডি থাকবে। পাবলিক যে কি মুখিয়ে আছে, রিক্সাওয়ালার বয়ান তো শুনেছেন, গাজীপুরের এক শ্রমিকের বয়ান তো শুনেছেন। এরা চান্স পেলে একেবারে সোজা করে ফেলবে। তবে আমি হ্যাপি যে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে বাংলাদেশের ট্রেনটা লাহোরের দিকে যাচ্ছে, কিন্তু এখন দেখি না, সেই ট্রেনটাকে থামিয়ে দিয়েছে আজকে 13 তারিখে, একেবারেই থামিয়ে, মানে একেবারে ব্রেক, একেবারে চেপে ধরেছে। এই ট্রেন আর ভিন্ন দিকে যাবে না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এবং আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, তারা আমরা মাঠে নামতে হবে, উপায় নেই আমাদের। বাংলাদেশের মানুষ ওই ডক্টর ইউনূস যতই ছলচাতুরি করুক, ওই যতই সিআরপিআর করুক, গণভোট করুক, এই দেশ কোনোদিনই জামাতের ক্ষমতায় আসাকে মেনে নিবে না। এই বাংলাদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়নি এই জন্য যে গোলাম আজমের বাংলাদেশ হওয়ার জন্য করে নাই। এই 30 লক্ষ মানুষ এই জন্য মরে নাই যে এটা সাইদির বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, তাজউদ্দিন আহমেদের বাংলাদেশ। এটা মনে রাখতে হবে। কামরুজ্জামান, জামাতের কামরুজ্জামান না, আওয়ামী লীগের কামরুজ্জামানের বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। এই বাংলাদেশ লাল সবুজের থাকে। শিবিরেরা যতই ওই ক্যামোফ্লেক্স ড্রেস পরুক, মিছিলের আগে বাংলাদেশের পতাকা কপালে লাগাক, ওই বদমাইশি পাবলিক এখন বুঝে ফেলেছে। তারা এখন এতই দেউলিয়া হয়ে গেছে যে পিআর ছাড়া নির্বাচনে যাবে না। আবার তাদের নেতা বলে আল্লাহ নাকি তাদের পাল্লা মার্কা নির্বাচন করার জন্য উঠে বেড়ে লাগছে। মানে কত বড় বেকুব হলে একটা দল, কত বড় রাস্কেল, কত বড় মানে দেউলিয়া দল হলে বলে যে আল্লাহ নাইমে আসছে পাল্লা মার্কায় ইলেকশন করার জন্য। এত বড় নির্বোধ জামাতেতে থাকে। আবার এই দলকে মানুষ চাঁদা দেয়। আজকে শুনছেন তো, এক জামাত থেকে ফেডারেশনে চাঁদা দেওয়ার লোক বলছে যে প্রতি মাসে 200 টাকা দিতাম, এখন ওগুলো যে জামাত আমার টাকা ফেরত দেখ, এগুলো বলতেছে। এই হচ্ছে জামাত। তবে বিএনপি, আপনি যেটা শুরুতে আমাকে প্রশ্ন করছিলেন, লসটা কিন্তু আওয়ামী লীগের না, লস হচ্ছে বিএনপির ক্ষমতার যাওয়ার আশা প্রতিদিন একটু একটু করে দুরাশায় পরিণত হচ্ছে।
মানে আমার বিএনপির দলটার জন্য দুঃখই লাগে শেখ ফরিদ ভাই। যাই হোক, আমরা একদম শেষের দিকে প্রিয় দর্শক, আমি কয়েকটি মন্তব্য পড়ি, সেই মন্তব্যগুলো একে একে দেখাইও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবু ফাহাদ, তিনি বলেছেন, যত কাফের, মুনাফিক, নাস্তিক আওয়ামী লীগের অনুসারী, জি আপনাদের ইউনুস নবী তিনি ব্যক্তিগতভাবে নাস্তিক কিনা, তার মেয়ে সঙ্গীত শিল্পী, তিনি সমকামী কিনা, এগুলো একটু জেনে নেবেন। আপনাদের এই যে আপনারা ইমানদার মুসলমান, আপনাদের জন্য আমার খুব দুঃখ হয়। আপনারা নাস্তিককে আস্তিককে চেনেন না, কে আপনাদের শত্রুকে মিত্র চেনেন না, যারা ভালো লাগে না একটা ট্যাগ দিয়ে দেন। শেখ হাসিনা অনেক বেশি, মানে শেখ হাসিনা শুধু ধার্মিক না, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এটা আমি তো ধর্মে বিশ্বাস করি না, আমি জানি, আমি যার ব্যাপারে আমার কোনো স্বার্থ নাই, তিনি বরং নাস্তিক হইলে খুশি হইতাম। অপরদিকে ইউনুস নাস্তিক, কিন্তু আমি তার নাস্তিক ভাই ভাই হওয়ার কথা ছিল, কিন্তু ন্যায় অন্যার সাথে নাস্তিক আস্তিকতার কোনো সম্পর্ক নাই। আপনার রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, শেখ হাসিনাকে আপনি পছন্দ না করতে পারেন, আওয়ামী লীগকে পছন্দ না করতে পারেন, কিন্তু এই যে ধর্মটাকে এইভাবে বিক্রি করে দিয়ে আপনি আপনার ধর্মকে ভালোবাসেন, এটা আমি ধর্মহীন হয়ে আমি বলি। আচ্ছা, এরপরে নিবারণ বলেছেন যে, আমি সরিষাবাড়ি গিয়ে দেখেছিলাম, তখন বাজারের দোকানে ফরিদ কাকার ভিডিও সাধারণ মানুষ মনোযোগ দিয়ে দেখছিল। সরিষাবাড়ির সেই মানুষগুলোকে আমি কৃতজ্ঞতা জানাই। এরপরে ফরদ হচ্ছে আবু ফাহাদ, তিনি বলছেন যে, হাসিনার ফাঁসির সাথে আসাদ নূরের ফাঁসি চাই। অনেক ধন্যবাদ, আপনি চাইতেই পারেন, আপনার চাওয়া পূর্ণ হোক, কিন্তু মনে মনে কলা তো খেতেই হবে, খান আপনি, আপনাকে ধন্যবাদ। তারপরে কমেন্ট করেছেন বিজয়, তিনি বলছেন যে 13 তারিখ নমুনা, 17 তারিখে যমুনা, অসাধারণ একটি লাইন। এই লাইনটি অনেকেই ফেসবুকে লিখতে পারেন। এবং আমাদের পরবর্তী কমেন্ট মিস্টার ভুইয়া, শিশির ভুইয়া, তিনি বলেছেন, যে সকল পুলিশকে হত্যা করা হয়েছে তারা জুলাই সন্ত্রাসীদের বিপক্ষে সাক্ষী স্বরূপ ছিল, তাই এই সকল পুলিশকে হত্যা করা হয়েছে, সাক্ষী মুছতে পারেনি। একটা গাদ্দার, রাজাকার, নব্য রাজাকার এবং দেশদ্রোহী, দেশ ধ্বংসকারীদের ধরে ধরে শাস্তি নিশ্চিত করা হবে। এবং আমি এটা মোটামুটি বলতে পারি, আওয়ামী লীগ এই যে শান্তিপূর্ণভাবেই তাদের রাজনৈতিক কর্মসূচি করে এবং লগি বৈঠার প্রয়োজন হলে সেটাও করে, কিন্তু দেশের সম্পদ ধ্বংস করে না, কারণ আওয়ামী লীগ কিন্তু দেশ গড়েছে। এই দেশের অবস্থাকে আমার এখন 34 বছর বয়স, আমি যা দেখেছি আমি নিজে সাক্ষী। আমি আওয়ামী বিরোধী একটা লোক ছিলাম, এটা সবাই আমার এই 5ই আগস্টের আগের ভিডিওগুলো দেখেন, 5ই আগস্টের আগ পর্যন্ত জুলাই আপনি দেখেন, মানে আমি লালবদরও ছিলাম না, আবার আওয়ামী লীগের পক্ষেও ছিলাম না, কিন্তু এটা বাস্তবতা, আমাকে স্বীকার করতে হবে। মোহাম্মদ রিন্টু, তিনি লিখেছেন, আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা কারণ নাই, আমি একমত। এবং লিখেছেন আরেকজন মিস্টার আক্তার, তিনি বলছেন যে, ইউনুসের পৈতৃক ভিটা এক সময় দিঘি খনন করা হবে ইনশাল্লাহ। আমি তো শুনেছি কেউ পাবলিক শৌচাগার তৈরি করবে। যাই হোক, তার পৈতৃক ভিটা দোষ করে নাই, তারা 32 ভাঙছে বলে আপনি ভাঙবেন আমি সেটা বলবো না, আবার আপনি সেটা করলেও আমি সেখানে কিছু করতে পারবো না, কারণ এই যে নজির ইউনুস গ্যাং স্থাপন করছে সেখানে আমাদের আসলে বলার মুখ, করার মুখ নাই। আপনি যদি শেখ ফরিদ ভাই 2-3 লাইনে বা একটু 2-1 মিনিটে যদি মাসুদ ভাইয়ের ব্যাপারে মন্তব্য করতেন, অনেকেই জানতে চেয়েছেন মুফতি মাসুদের খবরকে আমি বলি, মুফতি আব্দুল মাসুদ ভারতের জেলে রয়েছেন, তার অবস্থা ভালো নয়, মানে তিনি বন্দী এবং তার সাথে অবিচার করা হয়েছে, আইনের সুষ্ঠু প্রয়োগ তার ক্ষেত্রে করা হয়নি, একজন সাধারণ মানুষকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। অপরদিকে যারা এই যে আপনারা দেখেছেন, যারা ভারতীয় আছেন দেখছেন, তাদেরকে একটু বলে রাখি, এই ছবিটি একটু দেখুন, মুফতি মাসুদ হাতে একটি মোম, কি বলা হচ্ছে, অন্ধকার যতই গভীর হোক একটি মোমবাতি তাকে হারিয়ে দিতে পারে। আমি বিশ্বাস করি মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ফিরে আসবেন আমাদের মাঝে, এবং ভারত সরকার এরকম নিরপরাধ মানুষকে জেলে দিচ্ছে। অপরদিকে দিল্লির যে অ্যাটাক দেখতে পাচ্ছেন, ডক্টর মুজাম্মিল, শাকিল, এই যে সব মুহাম্মদ নাসে বা আহমেদ আছে, তারা কোন আদর্শে বিশ্বাস করে, নবী মোহাম্মদ কি আমি জানি না, তারা জঙ্গিবাদ এবং এই যে মানুষ হত্যা করেছে, এবং সেখানে একজন নারীও আছে, তো দেখতেই পাচ্ছেন এদের চেহারা মোবারক, এবং তারা এই কাজগুলো সংগঠিত করতে পারে। আর মুফতি আব্দুল্লাহ মাসুদরা ভারতের জন্য নিরাপদ হয়েও তিনি জেলে রয়েছেন। তো ন্যাশনাল সিকিউরিটির কি অবস্থা তা আমরা জানি। শেখ ফরিদ, আপনি মুফতি আব্দুল্লাহ মাসুদের ব্যাপারে যদি কিছু বলতেন, যে কি আর বলবেন তাও যদি বলতেন। যেহেতু তার বিষয়টা এখন প্রক্রিয়াধীন, অনেক কিছু মন্তব্য সতর্কভাবেই করতে হয়, তবে আমি ভারতের বন্ধুদের বলবো, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা মুক্ত চিন্তক, যারা প্রগতিশীল, যারা সেকুলার, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই যে মুফতি মাসুদ প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ, একজন ভারতপ্রেমী, সংখ্যালঘুদের পক্ষে কথা বলেন, নিঃসন্দেহে তিনি মানুষের পক্ষে কথা বলেন, তার সুযোগ সাক্ষাৎ থাকা সত্ত্বেও তিনি ভারতের থেকে থাকতে চেয়েছিলেন বা থাকতে চান এখনো, আমি যতদূর জানি। এমনকি আমার বিশ্বাস তিনি জেল থেকে বা হাজত থেকে বের হয়ে আসলেও তিনি ভারতেই থাকতে চাইবেন, এতই ভারতকে তিনি ভালোবাসেন। সুতরাং যারা মনে করেন যে মুফতি মাসুদকে জায়গা দিলে সমস্যা হবে, বাংলাদেশ থেকে এক্স মুসলিম আসলে সমস্যা হবে, এই যে আপনাদের এরা যে 5 জনকে ধরেছেন, তারা কিন্তু ভারতের এক্স মুসলিম নয়, তারা মুসলিম।
তারা কিন্তু আপনাদের জন্য ভারতের ভিতরেই যত শত্রু আছে, বাইরের শত্রুদের জন্য ভাই আপনাদের চিন্তা করতে হবে না। একটা প্রশ্ন করি শেখ ফরিদ ভাই, এই যে ব্যক্তিরা এরা ঘটনা ঘটাই ফেলছে, মানুষ হত্যা করে ফেলছে, আহত করে ফেলছে, আরো করবে। এখন তাদেরকে কি আপনি, এই যে ভারতের অনেক পুলিশ, মিলিটারি, ইন্টেলিজেন্স অনেক কিছু আছে, থামাইতে পারছে? পারে নাই। এদেরকে কি আইন দিয়ে থামানো যাবে, নাকি আদর্শ দিয়ে? এই সন্তানগুলো জঙ্গি হিসাবে না জন্মানোর জন্যই তো মুফতি মাসুদরা কথা বলেন, লড়াই করতেছে। ইয়েস, এর জন্যই এগুলো থামানোর জন্য এদেরকে যারা মগজ ধুলাই করছে তাদের থেকে ফিরে আনার জন্য মুফতি মাসুদের দরকার। কারণ মুফতি মাসুদ যেভাবে পারবে সেটা আমিও আপনিও পারবো না, অন্যরাও পারবে না। মুফতি মাসুদকে এই জন্য দরকার, যারা ভারতে যে সমস্ত মুসলমান রেডিক্যাল হয়ে যাচ্ছে, বা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমান যারা রেডিক্যাল হয়ে যাচ্ছে, তাদেরকে ওইখান থেকে ফিরিয়ে আনার জন্য মুফতি মাসুদের মতো মানুষগুলো দরকার। এরা আমাকে কিছুদিন আগে একজন বলছিলেন তিনি হিজবুত তাহরিরের একজন সক্রিয় জঙ্গি সদস্য ছিলেন, আমাকে মেসেজে লিখেছেন, আমি আপনাকে আলাদাভাবে ওটা পাঠাবো না। তিনি আমাকে মেসেজে খুব সুন্দর করে কৃতজ্ঞতা জানিয়েছেন, আসাদ ভাই আমি হেট্রেড থেকে আপনার ভিডিও দেখছিলাম, আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি আমার মুক্তি দিয়েছেন। যে কিভাবে যে আমি এখন জঙ্গিও নই, আমি এখন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার লেবাস আগের একটু ছবি প্রোফাইলের আগেগুলো দেখবেন, দেখলাম যে সত্যি সে জঙ্গি ছিল। মানে সে বলছে যে আমি মুক্তি পেয়েছি, আপনাকে থ্যাংক ইউ আমার নতুন জীবন দেওয়ার জন্য। আমি কোনো মুফতি নই, ইসলামিক পড়াশোনা বেসিক আপনিও পড়তে পারেন, আমার মতো কোরআন হাদিস পড়তে পারেন। আমি হয়তো অনেক ক্ষেত্রে আমার কথা নিয়ে আপনার আপত্তি আছে, কিন্তু আমি মানুষের ক্ষতি নয় মুক্তির জন্য চেষ্টা করছি। আর আমি যদি একজনকে করি, মুফতি মাসুদ 100 জনের মুক্তি দিতে পারে। মুফতি মাসুদরা যে দেশে যাবে, যেখানে থাকবে, সেই দেশে ফুল ফুটবে, আলোকিত হবে, সেখানে জঙ্গিবাদ হবে না। হ্যাঁ, এটা বন্ধুদের জেলে নিচ্ছেন আপনারা। একই পরিবেশ, সেই 71-এর পরিবেশ, সবাইকে সম্মিলিতভাবে আবার দেশকে রক্ষা করার লড়াই আমাদের নামতে হবে। এই মুহূর্তে ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত ক্ষোভ, এই যে দেখেন তৃণমূলের কর্মীরা, আমি সবচাইতে সেলুট আবার দেই, এই আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা যা দেখিয়ে দিয়েছে, অসম্ভব। ইউনূসের ভিত কেঁপে গেছে, বহির্বিশ্বটা দেখেছে। এরা যতই চাপা মারুক যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ মাঠে নেই, বহির্বিশ্ব জেনে গেছে যে আওয়ামী লীগ বাতাসে আছে, আওয়ামী লীগ আকাশে আছে, আওয়ামী লীগ পানিতে মিশে আছে, আওয়ামী লীগ জমিনে আছে, মাটিতে আছে, মিশে আছে। এটা বহির্বিশ্ব জেনে গেছে। সারা বিশ্বের মেসেজগুলো আপনারা দেখে নিন, তাহলেই বুঝে যাবেন। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের বলে দেয়, আজকের 13 তারিখে কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ না থেকেও আছে। আজকের যে লকডাউন হয়ে গেল 13 তারিখের, এখানে বঙ্গবন্ধুর অবদান নেই। বঙ্গবন্ধু সেটা ছিল অদৃশ্যভাবে সেখানে ছিলেন, তার জন্যই তো এটা হয়েছে। এই যে মানুষ, শোনেন, বাংলাদেশে বহু মানুষ আছে এখনো, তারা কিন্তু শেখ হাসিনাকে কিন্তু শেখ হাসিনা বলে না, গ্রামের যারা বয়স্ক তারা বলে শেখের বেটি। মানে কি, বঙ্গবন্ধুকে তারা ধারণ করে, তারা পড়ালেখা করে না, রাজনীতি করে না, বলে শেখের বেটি। সারা বাংলাদেশে এরা আছে। আর আমি জানি না আপনার পরামর্শটা তারা মানবে কিনা, যদি মানে তাহলেই কেবল আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে, আদারওয়াইজ নট। যেটা ডক্টর ইউনূস সুযোগ হারিয়েছে, বিএনপি সেই মহা সুযোগ হারিয়ে ফেলেছে মনে হয় এদের। কারণ নির্বোধকে, শোনেন, শত্রু যদি বুদ্ধিমান হয়, তাকে যদি বুদ্ধি দেন সে মানবে। প্রতিপক্ষ যদি নির্বোধ হয়, নির্বোধ কখনো মানে না।